ফকিন্নির মেয়ে একটা, আমার টাকা লুকিয়ে লুকিয়ে নিজের বাপের বাড়িতে বিলাও। এতদিনে আসল চেহারা বের হলো। ড্রয়িং রুমে বসে থাকা মানুষগুলোর সামনে কথাটা বলেই তানভীর এমনভাবে টেবিলে হাত রাখল যে চায়ের কাপ কেঁপে উঠল। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, হাতে তখনও রান্নাঘরের অ্যাপ্রন। গরম ভাতের ভাব শরীরে লাগছিল, কিন্তু বুকের ভেতরটা বরফ হয়ে যাচ্ছিল। শাশুড়ি আম্মা মুখ ফিরিয়ে নিলেন। ননদ ঠোঁট চেপে হাসি লুকানোর চেষ্টা করল। আর আমি শুধু একবার তানভীরের দিকে তাকালাম। এই মানুষটার জন্য আমি 6 বছর ধরে নিজের সব কিছু উজাড় করে দিয়েছি। আজ সেই মানুষটাই আমাকে লোভী বলছে, শুধু এই কারণ আমি আমার ছোট্ট ভাই রাকিবের পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য 3,000 টাকা দিয়েছিলাম। আমি আস্তে করে বললাম, রাকিবের ফর্ম ফিল আপের শেষ দিন ছিল তাই। তাই কি? তানভীর চিৎকার করে উঠল, আমাকে না বলে টাকা দিবা? আমার কষ্টের টাকা এত সস্তা? আমার গলা শুকিয়ে গেল। এই মানুষটাই তো একসময় বলেছিল, তোমার পরিবার মানে আমার পরিবার। তাহলে আজ এত হিসাব কেন? সেদিন দুপুর থেকেই বাসায় অতিথি ছিল। তানভীরের অফিসের এক কলিগ আর তার স্ত্রী এসেছে। আমি সকাল থেকে রান্নাঘরে দাঁড়িয়ে 5 রকম রান্না করেছি, মাথা ধরেছিল, তবুও হাসি মুখে সবার সামনে চা নাস্তা দিয়েছি। সব ঠিকই ছিল, কিন্তু বিকেলে তানভীর হঠাৎ তার ওয়ালেট থেকে টাকা কম দেখে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি টাকা নিয়েছো? আমি তখন সত্যি কথাই বলেছিলাম, কারণ আমার মনে হয়নি এটা কোনো অপরাধ। হ্যাঁ, রাকিবের ফর্ম ফিল আপের জন্য 3,000 টাকা পাঠিয়েছি। আর তারপরেই যেন পুরো পৃথিবী বদলে গেল। তানভীর এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি বড় কোনো অপরাধ করেছি। বাহ, খুব ভালো। এখন আমার অনুমতি ছাড়া টাকা ওড়ানো শুরু করছো? আমি শান্তভাবে বলেছিলাম, ওর পরীক্ষার সামনে, আব্বুর অবস্থা তো জানো। কিন্তু সে কিছুতেই চাইল না, বরং সবার সামনে একের পর এক অপমান করতে লাগলো। এজন্যই গরিব মেয়েদের বেশি মাথায় তুলতে নাই। কথাটা শুনে মনে হলো কেউ আমার বুকের ভেতর ছুরি বসিয়ে দিল। কারণ আমি জানি আমি গরিব ঘরের মেয়ে, কিন্তু কখনো তো সেটা নিয়ে লজ্জা পাইনি। কারণ তানভীরও কখনো আমাকে সেটা অনুভব করতে দেয়নি। ভুল ভেবেছিলাম। রাতে সবাই চলে যাওয়ার পর আমি চুপচাপ বারান্দায় বসেছিলাম। আকাশে মেঘ ছিল, দূরে কোথাও বৃষ্টি হচ্ছিল হয়তো। তানভীর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। একবারও এসে জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। 6 বছরে আমি কত কিছু করেছি এই সংসারের জন্য। নিজের চাকরিটা ছেড়ে দিয়েছি, কারণ তানভীর চাইতো না আমি বাইরে কাজ করি। শাশুড়ি অসুস্থ হলে রাত জেগে সেবা করেছি। ননদের বিয়েতে নিজের গয়না পর্যন্ত বিক্রি করেছি। কিন্তু আজ আজ আমি শুধু লোভী। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। রাকিব কল করেছে। আমি চোখ মুছে রিসিভ করলাম। আপু? ওর কণ্ঠটা কাঁপছিল। দুলাভাই কি খুব রাগ করেছে? আমি জোর করে হাসলাম। না রে, কিছু না। মিথ্যা বললো না আপু। রাকিব আসতে বলল, আমার জন্য তোমার সংসারের সমস্যা হোক আমি চাই না। আমার বুকটা হু হু করে উঠল। এই ছেলেটা ছোটবেলা থেকে কত কষ্ট করে লেখাপড়া করতেছে। আব্বু অসুস্থ হওয়ার পর টিউশনি করে নিজের খরচ চালায়। আজ শুধু পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য কাজ ছিল। আমি কিভাবে না দিতাম? রাকিব হঠাৎ বলল, আপু, তুমি ঠিক আছো তো? প্রশ্নটা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে রইলাম। সত্যি বলতে এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না। ফোন কেটে যাওয়ার পর আমি বারান্দার অন্ধকারে বসেছিলাম। মনে হচ্ছিল আমি এ বাসার কেউ না, শুধু কাজ করার একটা মানুষ। ঠিক তখনই তানভীরের রুম থেকে হাসির শব্দ এলো। সে ফোনে কারোর সাথে কথা বলছে। আমি অজান্তে দরজার পাশে গিয়ে দাঁড়ালাম। তানভীর হাসতে হাসতে বলল, আর বলিস না দোস্ত, মেয়েদের একটু সুযোগ দিলেই মাথায় উঠে বসে। আজকে ভালো মতো বুঝাইছি। আমার হাত ঠান্ডা হয়ে গেল। মানে, সে ইচ্ছে করে আমাকে সবার সামনে অপমান করেছে শুধু শিক্ষা দেওয়ার জন্য? আমার চোখ ঝাপসা হয়ে এলো। ঠিক তখনই তানভীর আবার বলল, তবে একটা জিনিস ভালো হয়েছে। আজকেরও ফোনে একটা মেসেজ দেখলাম। মনে হয় অনেক দিন ধরেই কিছু লুকাচ্ছে আমার থেকে। আমি চমকে উঠলাম। মেসেজ? কোন মেসেজ? আর কি লুকাচ্ছি আমি, যেটা আমি নিজেই জানি না? তানভীরের কথাগুলো শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। ও আমার ফোনে কি এমন মেসেজ দেখলো যা আমি নিজেই জানি না? শরীরটা কাঁপতে শুরু করলো। পা টিপে টিপে নিজের রুমে গিয়ে ফোনটা হাতে নিলাম। ইনবক্স চেক করতেই কলিজা শুকিয়ে গেল। আমার ছোটবেলার বন্ধু সাগরের মেসেজ। সাগর এখন বিদেশে থাকে। ও লিখেছে, নিশাত, তোর সেই পুরনো পাওনা টাকাটা আমি সুদে আসলে বাড়িয়ে বিকাশে পাঠিয়ে দিয়েছি। ছোটবেলায় তোর থেকে ধার নিয়েছিলাম, মনে আছে?
আশা করি তোর বিপদে কাজে লাগবে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। এটা তো আজ বিকেলের মেসেজ। তানভীর ৩,০০০ টাকার জন্য আমায় সবার সামনে ফকিন্নি বলেছে, অথচ আর আমার ফোনে এখন ২০,০০০ টাকা পড়ে আছে। ও কি ভেবেছে আমি সাগরের সাথে অন্য কোনো সম্পর্কে আছি, নাকি ও এটাকে চুরির অন্য কোনো সুযোগ মনে করছে? দরজা খুলে তানভীর রুমে ঢুকলো। ওর মুখে সেই বিদ্রুপের হাসি। কি হলো? মেসেজটা দেখে মুখ শুকিয়ে গেল কেন? তানভীর তাচ্ছিল্য করে হাসলো। আমি দাঁতে দাঁত চেপে বললাম, সাগর আমার ছোটবেলার বন্ধু। ওর পাওনা টাকা ফেরত দিয়েছে। এখানে লুকানোর কিছু নেই। বন্ধু নাকি অন্য কিছু? তানভীর এক পা এগিয়ে এলো। আজকালকার দিনে কেউ এমনি এমনি ২০,০০০ টাকা পাঠায় না নিশাত। আমার অগোচরে তোমার কত বড় জাল বিছানো আছে তা তো বুঝতেই পারছি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি চেঁচিয়ে বললাম, জাল আমি বিছিয়েছি? তানভীর, আজ সবার সামনে তুমি আমাকে যেভাবে অপমান করলে, তারপরও তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো? যে মেয়েটা নিজের গয়না বিক্রি করে তোমার বোনের বিয়ে দিয়েছে, সে আজ তোমার কাছে লোভী? চিৎকার করবে না। তানভীর আমার হাত শক্ত করে ধরল। আমার বাড়িতে থেকে আমার উপর গলাবাজি? কাল সকালেই তুমি তোমার বাপের বাড়ি যাবা। দেখি তোমার ওই বন্ধু আর ভাই কতদিন তোমায় পালতে পারে। আমি আর এক মুহূর্তেও কথা বললাম না। বিছানার এক কোণে পড়ে রইলাম সারা রাত। পাশে থাকা মানুষটা তখন অঘরে ঘুমাচ্ছিল, যেন বিকেলে আমাকে জনসম্মুখে অপমান করাটা ওর কাছে কোনো বড় ঘটনাই ছিল না। পরদিন সকালে শাশুড়ি মা আর ননদ যখন নাস্তার টেবিলে বসে হাসাহাসি করছিল, আমি তখন ব্যাগ গুছিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম। ননদ রিয়া বাঁকা হেসে বলল, কি ভাবি, ভাইয়া তো একদম ঠিকই বলেছে। পরের ধনে পোদ্দারি করতে তো ভালোই লাগে না? আমি রিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, রিয়া, তোমার বিয়ের সময় যে নেকলেসটা পরেছিলে, ওটা আমার বাবার দেওয়া শেষ স্মৃতি ছিল। সেটা বিক্রি করতে আমার এক মুহূর্ত সময় লাগেনি, কারণ ভেবেছিলাম এটা আমার পরিবার। কিন্তু আজ বুঝলাম এই বাড়িতে আমি শুধুই একটা সস্তা দাসী। শাশুড়ি আম্মা মুখ খুলতেই যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে সুযোগ দিলাম না। তানভীরের দিকে তাকিয়ে বললাম, তুমি আমাকে বাপের বাড়ি পাঠাতে চেয়েছিলে না? আমি যাচ্ছি, তবে তোমার পাঠানো দয়াই নয়, নিজের ইচ্ছায়। আর শোনো, ওই ৩,০০০ টাকার তোমার দেওয়া এই ৬ বছরের অপমানের হিসাব আমি কড়াই গণ্ডায় চুকিয়ে দিয়ে যাব। তানভীর হো হো করে হেসে উঠল। যাও, গিয়ে দেখো ওই ভাঙ্গা করে কয়দিন থাকতে পারো। ৩ দিন পর ঠিকই নাক খড় দিয়ে এই দরজায় এসে দাঁড়াবা। আমি তার পেছন ফিরে তাকালাম না। ট্যাক্সিতে উঠে বসার পর বুকটা হালকা লাগছিল। ফোনের ২০,০০০ টাকাটা যেন আমার এক আত্মসম্মানের শেষ সম্বল। বাবার বাড়িতে পৌঁছানোর পর রাকিব অবাক হয়ে আমার দিকে তাকালো। আমার চোখ দুটো লাল। ও হয়তো বুঝতে পেরেছিল কিছু একটা হয়েছে। আপু, তুমি একা? আমি ম্লান হেসে বললাম, হ্যাঁ রে। তোর পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে? হয়েছে আপু, কিন্তু দুলাভাই যদি জানতে পারে? জানার আর কিছু বাকি নেই রাকিব, এখন থেকে আমি এখানেই থাকব। সপ্তাহখানেক পর আমি তখন স্থানীয় একটা স্কুলে ইন্টারভিউ দিয়ে ফিরছি। হঠাৎ তানভীরের ফোন। আমি রিসিভ করতেই ওপাশ থেকে ওর অস্থির কণ্ঠ ভেসে এলো, নিশাত, তুমি কি আলমারির চাবি নিয়ে গেছো? মা অসুস্থ, ওনার লকারের চাবি পাওয়া যাচ্ছে না। আর রিয়াকেও শ্বশুরবাড়িতে যেতে হবে, টাকা দরকার, তাড়াতাড়ি চলে আসো। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর খুব ধীরস্থিরভাবে বললাম, তানভীর, তোমাদের তো অনেক টাকা, একটা চাবিওয়ালা ডাকলে তো পারো তালা ভাঙতে। আর আমার মতো ফকিন্নির মেয়ের হাতের ছোঁয়া লাগলে তো তোমাদের বাড়ির আভিজাত্য কমে যাবে। ফালতু কথা রাখো নিশাত, আমি সরি বলেছি তো, এখন আসো। ও হুকুমের সুরে বলল, আমি আর আসছি না তানভীর, কাল তোমার ঠিকানায় ডিভোর্স পেপার পৌঁছে যাবে। আর হ্যাঁ, গত ৬ বছরে আমি তোমাদের পেছনে যে গয়না বিক্রি করে কয়েক লাখ টাকা খরচ করেছি, তার একটা লিস্টও থাকবে। টাকাটা ফেরত দিতে হবে না, ওটা তোমাদের আভিজাত্য কেনার জন্য দান করে দিলাম। ফোনটা কেটে আমি সামনে তাকালাম। আকাশটা আজ অনেক পরিষ্কার। এতদিন পর মনে হচ্ছে আকাশের ওই পরিষ্কার নীল রংটা যেন আজ আমার মনের আয়না। রিক্সা থেকে নেমে বাড়ির সরু গলিপথ দিয়ে হাঁটার সময় বুক ভরে শ্বাস নিলাম। এই বাতাসটা হয়তো দারিদ্র্যের, কিন্তু এখানে বিষাক্ত কোনো খোঁটা নেই। বাসায় ঢোকার পর দেখলাম রাকিব পড়ার টেবিলে ঝুঁকে আছে। আমাকে দেখে ও কাচুমাচু হয়ে উঠে দাঁড়ালো। আপু, তুমি কি সত্যিই ডিভোর্স দিয়ে দিবা?
দুলাভাই তো খারাপ মানুষ না, শুধু রেগে গেলে। আমি ওর মাথায় হাত রেখে শান্ত স্বরে বললাম, রাকিব, রাগ আর অপমান এক জিনিস নয়। যে মানুষটা সবার সামনে আমাকে ফকিন্নি বলে ডাকতে পারে, তার ভালোবাসাটা আসলে একটা মেকি মুখোশ ছিল। আমি ডিভোর্সের কথা বলেছি ওকে, একটু আয়না দেখানোর জন্য, যাতে ও বুঝতে পারে আমি ওর সম্পত্তি নই। পরের 2 দিন তানভীর কয়েকবার ফোন করেছিল, আমি ধরিনি। কিন্তু তৃতীয় দিন সন্ধ্যায় আমাদের বাড়ির সামনে একটা দামি গাড়ির হর্ন শোনা গেল। জানালা দিয়ে ওকি দিয়ে দেখলাম তানভীর এসেছে, হাতে কিছু ফলের ব্যাগ আর মিষ্টি। আব্বুকে বসতে দিলেন। তানভীরকে আজ বেশ বিমর্ষ দেখাচ্ছিল, শার্টের হাঁটা গোটানো, চুলগুলো অবিন্যস্ত। নিশাত, চলো বাসায় ফিরে চলো, মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন তোমার চিন্তায়। রিয়াও খুব মন খারাপ করছে। তানভীর নরম গলায় বলল। আমি ড্রয়িং রুমের দরজায় এসে দাঁড়ালাম, হাতে একটা কাগজ। মা অসুস্থ বলে বুঝি লকার খোলা যাচ্ছে না, আর রিয়ার শ্বশুরবাড়িতে টাকা পাঠাতে হবে, তাই বুঝি মা কাছে? আমার প্রশ্নে তানভীর থতমত খেয়ে গেল। না মানে, তুমি এভাবে কেন বলছো? ভুল তো মানুষেরই হয়। আমি একটু বেশি বলে ফেলেছিলাম। তানভীরের গলায় সে আগের অহংকারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। আমি কাগজটা ওর দিকে এগিয়ে দিলাম। ওটা ছিল সেই 6 বছরের হিসাব, আমার গয়না বিক্রি থেকে শুরু করে বাবার বাড়ি থেকে আনা আসবাবপত্র, সব কিছুর তালিকা। তানভীর, তুমি বলেছিলে আমি তোমার টাকা বিলাই। এই দেখো, এখানে 4 লাখ টাকার হিসাব আছে, যা আমি এই সংসারে ঢেলেছি। ওই 3,000 টাকার এই 20,000 টাকার পাওনা তো অনেক পরেই আসে। আজ থেকে তোমার বাড়িতে আমি ফকিনীর মেয়ে হিসেবে নয়, একজন সমান অংশীদার হিসেবে যদি সম্মান পাই, তবে ফেরার কথা ভাবব। তানভীর কাগজটার দিকে তাকিয়ে রইল। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হয়তো ও কখনো ভাবেনি শান্তশিষ্ট নিষাদ এতটা হিসাবি হয়ে উঠবে। ঠিক তখনই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। রিসিভ করতে ওপাশ থেকে শাশুড়ি মায়ের আর্তনাদ শোনা গেল। নিষাদ মা, তুই একবার আয়। রিয়াকে ওর শ্বশুরবাড়ির লোক এসে নিয়ে যেতে চাইছে না। ও বলছে আমরা নাকি ওদের ঠিক মতো সম্মান দিচ্ছি না। তানভীরের ওই কলিগ, যার সামনে ও তোকে অপমান করেছিল, সে সব জায়গায় রটিয়ে দিয়েছে যে আমাদের ঘরের বউ নাকি চোর। এখন রিয়ার সংসার ভাঙার উপক্রম হয়েছে। আমি স্তব্ধ হয়ে শুনলাম। কর্মফল যে এত দ্রুত ফিরে আসে তা ভাবিনি। তানভীর আমাকে ছোট করতে গিয়ে নিজের পরিবারের মান সম্মান ধুলোয় মিশে দিয়েছে। তানভীর আমার দিকে তাকিয়ে প্রায় অনুনয় করে বলল, নিশাত, প্লিজ চলো। তুমি না গেলে রিয়াকে ওরা কেউ বিশ্বাস করবে না। তুমি গিয়ে বলো যে সব ঠিক আছে। আমি এক মুহূর্ত ভাবলাম, তারপর ব্যাগটা কাঁধে নিয়ে বললাম, আমি যাব তানভীর, তবে তোমার বউ হিসেবে নয়, তোমাদের মিথ্যে আভিজাত্যের সাক্ষী হিসেবে এবং তোমাদের অপমান ফিরিয়ে দেওয়ার জন্য। আজ রিয়ার জন্য আমার মায়া লাগছে, কারণ ও একটা ভুল পরিবারের মেয়ে হয়ে জন্মেছে। বাসায় পৌঁছে দেখলাম গোমট পরিবেশ। রিয়ার শ্বশুরবাড়ির লোকরা যাওয়ার জন্য তৈরি। আমি ভেতরে ঢুকে সোজাসুজি রিয়ার শাশুড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। খালাম্মা, আপনারা কি ভাবছেন এ বাড়ির বউ চোর, নাকি গরিব ঘরের মেয়ে বলে আমাকে অপবাদ দেওয়া হয়েছে? আমার গলার জোর দেখিয়ে সবাই থমকে গেল। আমি আমার ফোন বের করে সাগরে সে মেসেজ আর ব্যাংকের স্টেটমেন্ট দেখালাম। এই দেখুন, এটা আমার ব্যক্তিগত টাকা। আর তানভীর সেদিন যা বলেছিল, সেটা ছিল ওর স্বামী হিসেবে শাসন করার এক কদর্য ধরন। কিন্তু এই পরিবারের ভিত আমার ত্যাগের ওপর দাঁড়িয়ে। যে নেকলেসটা রিয়া পড়েছে, ওটা আমার বাবার দেওয়া। চোর যদি হতাম, তবে দিতাম না, আরও নিতাম। ঘরের ভেতর পিনপতন নীরবতা। রিয়ার শাশুড়ি মাথা নিচু করলেন। তানভীর দেয়ালের পাশে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সবাই চলে যাওয়ার পর তানভীর আমার কাছে এসে হাত ধরল। নিশাত, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে ধীর গলায় বললাম, ক্ষমা করা যায় তানভীর, কিন্তু আগের মতো বিশ্বাস করা যায় না। আমি এই বাসায় আজ রাতটা থাকছি রিয়ার খাতিরে, কিন্তু কাল সকালে আমি আমার স্কুলের চাকরিতে জয়েন করব। এখন থেকে আমার হিসাব আমি নিজেই রাখব। তুমি কি সেটা মেনে নিতে পারবে? তানভীর মাথা নিচু করে সায় দিল। নিজের সম্মান ফিরে পাওয়ার লড়াইটা অনেক লম্বা। পরদিন ভোরে যখন ঘুম ভাঙল, দেখলাম তানভীর সোফায় বসে আছে। সারা রাত ও হয়তো ঘুমায়নি। আমাকে রেডি হতে দেখে উঠে দাঁড়ালো। আগের সেই দম্ভ বা হুকুমের সুর আর নেই। নিশাত, আমি কি তোমাকে স্কুলে পৌঁছে দেব? তানভীর খুব নিচু স্বরে জানতে চাইল।
আমি আয়নার দিকে তাকিয়ে শাড়ির কুচি ঠিক করতে করতে বললাম, দরকার নেই, আমি নিজের পথ চিনে নিতে শিখে গেছি। তুমি বরং মা আর রিয়ার দিকটা সামলাও। স্কুলে জয়েন করার প্রথম দিনটা ছিল আমার জন্য এক নতুন জন্মের মতো। বাচ্চাদের কলকাকলি আর চক ডাস্টারের ঘ্রাণে আমি যেন খুঁজে পেলাম হারিয়ে যাওয়া সেই নিষাদকে, যে একসময় স্বপ্ন দেখতে জানতো। 6টা বছর আমি শুধু অন্যের স্বপ্ন বুনেছি, নিজের কথা ভুলে গিয়েছিলাম। বিকেলে বাসায় ফেরার পর দেখলাম শাশুড়িমা ড্রয়িং রুমে বসে তসবি পড়ছেন। আমাকে দেখে উনি থমকে গেলেন। আমি ওনাকে এড়িয়ে রুমে চলে যেতে চাইলে উনি ডাক দিলেন, বৌমা, একটু শুনে যাও। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। উনি আমার হাতটা ধরে নিজের পাশে বসালেন। ওনার চোখ দুটো আজ বড্ড অপরাধী দেখাচ্ছে। রিয়ার শ্বশুরবাড়িতে কাল অনেক বড় অঘটন ঘটে যেত যদি তুমি কালকে না আসতে। আমরা তোমাকে শুধু অবহেলায় দিয়েছি, কিন্তু তুমি আমাদের সম্মানটা আগলে রাখলে। তানভীর যা করেছে তার কোনো ক্ষমা নেই, কিন্তু তুমি কি আমাদের একবারও সুযোগ দেবে না? আমি শান্ত গলায় বললাম, মা, আমি তো বাড়িতেই আছি, কিন্তু এ বাড়িতে এখন থেকে আমি শুধু একজন বউ নই, একজন স্বাবলম্বী নারী হিসেবে থাকব। আমার উপার্জিত টাকা বা আমার পরিবারের জন্য করা কোনো কাজের জবাবদিহি আমি কাউকে করব না। এটা যদি আপনারা মানতে পারেন, তবেই আমি ছাদের নিচে থাকব। শাশুড়ি মা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। তিনি বুঝেছেন পুরনো নিশাদ আর নেই। মাসখানেক কেটে গেল। তানভীর অনেক বদলানোর চেষ্টা করছে। সে এখন বাজার থেকে ফিরলে আমার কাছে খুচরা পয়সাগুলো দিয়ে দেয় এবং আমার প্রয়োজনীয় জিনিসের খোঁজ নেয়। একদিন অফিস থেকে ফিরে সে আমার হাতে একটা প্যাকেট তুলে দিল। খুলে দেখলাম একটা সুন্দর নীল রঙের শাড়ি, সাথে একটা চিরকুট। তোমার আত্মসম্মান ফেরানোর ক্ষমতা আমার নেই, কিন্তু সেটাকে রক্ষা করার সুযোগটুকু অন্তত দিও। আমি হাসলাম। চিরকুটটা ড্রয়ারে রেখে দিলাম। ক্ষমা হয়তো করেছি, কিন্তু ক্ষতগুলো এখনো শুকায়নি। হঠাৎ একদিন খবর এলো রাকিবের রেজাল্ট দিয়েছে। ও অনেক ভালো জিপিএ পেয়েছে। খুশিতে আমার চোখ ভিজে এলো। ঠিক সেই মুহূর্তে তানভীর রুমে ঢুকলো। নিশাত, রাকিবের রেজাল্টটা তো দারুণ হয়েছে। আমি ভেবেছি ওরে ভালো ভার্সিটিতে ভর্তির খরচ আমি দেব। আমি ওর চোখের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বললাম, ধন্যবাদ তানভীর, তবে রাকিবের পড়াশোনার খরচ এখন থেকে আমি আর ও মিলেই চালিয়ে নেব। ওর বোনের গয়নার বেচা টাকা বা কারো করুণার দরকার নেই। ও এখন টিউশনি করছে, আর আমার তো চাকরি আছে। তানভীর অপরাধবোধে নীল হয়ে গেল। সে বুঝতে পারল কিছু কিছু অপমান এতটাই গভীর হয় যে টাকা বা উপহার দিয়ে সে দূরত্ব মোছা যায় না। রাতের বেলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। আজ চাঁদটা অনেক উজ্জ্বল। 6 বছর আগে যখন এই বাড়িতে এসেছিলাম, তখন ভেবেছিলাম কারো ওপর নির্ভর করাই হয়তো সুখ। আজ বুঝলাম নিজের পায়ে দাঁড়ানোর চেয়ে বড় কোনো সুখ নেই। এখন আর কেউ আমাকে লোভী বলার সাহস পায় না, কারণ তারা জানে আমি নিতে নয়, দিতে জানি। আর যে দিতে জানে তাকে অবহেলা করা যায়, কিন্তু দমিয়ে রাখা যায় না। তানভীর দরজায় এসে দাঁড়ালো। আমি জানিও কিছু বলতে চাই, কিন্তু আমি আর কোনো কথার অপেক্ষায় নেই। আমি এখন নিজের গল্পের লেখক, আর আমার গল্পে আমি আর কারো দয়ার পাত্রী নই। জীবন আমাকে শিখিয়েছে সম্মান কেউ কাউকে দেয় না, সম্মান অর্জন করে নিতে হয়। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো আশা করি কমেন্টে গঠনমূলক মন্তব্য করে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আরও একটি সুন্দর গল্প, ধোঁকা। আমার শাশুড়ি হঠাৎ আমার হাতে 20 লক্ষ টাকা তুলে দিয়ে বললেন, কয়েকদিনের জন্য বিদেশ থেকে ঘুরে এসো মনটা সতেজ করতে। যেদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম, সেদিনই চুপি চুপি বাড়িতে ফিরে এলাম আর আবিষ্কার করলাম এক ভয়াবহ সত্য। আরিয়ানের সাথে আমার বিয়ের বয়স 5 বছর। আমাদের সংসার জীবন খুব একটা নিখুঁত ছিল না, তবে নিজেকে আমি ভাগ্যবতী ভাবতাম, বিশেষ করে আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি জাহানারা বেগম পরিবারে একজন শান্ত ও বিবেচক নারী হিসেবে পরিচিত ছিলেন। আমাদের সংসারে তিনি খুব একটা নাক গলাতেন না। কথা বলার সময় তার স্বর সবসময় থাকতো নরম, আর তার উপদেশের মধ্যে নিয়ন্ত্রণের চেয়ে মমতাই বেশি প্রকাশ পেত। পাড়া প্রতিবেশী এমনকি আত্মীয়রা আমাকে বলতো, তুমি বড় ভাগ্যবতী, সবার কপালে এমন শাশুড়ি জোটে না। কিন্তু ইদানিং আমি শারীরিক ও মানসিকভাবে ভীষণ ক্লান্ত বোধ করছিলাম। অফিসের চাপে আমি বিধ্বস্ত, আর মনের ভেতরটা কেমন জানি শূন্য হয়ে আসছিল। আরিয়ান ইদানিং দিনরাত ব্যস্ত, অনেক দেরিতে বাড়ি ফিরে। আমার নীরবতাটুকু যেন সে খেয়াল করার সময় পায় না।
একদিন বিকেলে জাহানারা বেগম আমাকে আমাদের ধানমন্ডির বাসার ড্রয়িং রুমে ডাকলেন। আমাকে পাশে বসিয়ে টেবিলের ওপর একটা মোটা খাম রাখলেন। তারপর আলতো করে সেটা আমার দিকে ঠেলে দিলেন। মা, তিনি খুব নিচু স্বরে বললেন, এই নে, এখানে 20 লক্ষ টাকা আছে। তুই কয়েক সপ্তাহের জন্য ইউরোপ থেকে ঘুরে আয়। একটু ঘুরে বেড়া, প্রাণ ভরে নিঃশ্বাস নে, মনটা শান্ত কর, তারপর ফিরে আসিস। আমি পাথর হয়ে গেলাম। বিগত 5 বছরে তিনি আমাকে একবারও এত টাকা কখনো দেননি। এমনকি একা একা কোথাও যাওয়ার কথা তো চিন্তাই করা যেত না। প্রথমে আমার বুকটা কৃতজ্ঞতায় ভরে উঠল। ভাবলাম তিনি সত্যি আমাকে কতটা ভালোবাসেন। কিন্তু পরক্ষণেই একটা তীব্র সন্দেহ আমার মাথায় দানা বাঁধল। আমাকে একা কেন পাঠাচ্ছি ইউরোপে? ঠিক কী কারণে আমাকে বাড়ি থেকে দূরে পাঠাতে চাইছেন? তা সত্ত্বেও আমি টাকাটা গ্রহণ করলাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি টিকিট কাটলাম। আরিয়ানকে যখন জানালাম, সে কোনো প্রশ্নই করল না। শুধু স্বাভাবিকভাবে মাথা নেড়ে বলল, যাও, একটু বিশ্রাম হবে তোমার। এখানে মা সব সামলে নেবেন। এই একটা বাক্য আমাকে সব কিছুর চেয়ে বেশি অস্থির করে তুলল। যাওয়ার দিন মা নিজেই আমার সাথে এয়ারপোর্টে এলেন। আমার মাথার ওড়নাটা ঠিক করে দিলেন। সময় মতো খাওয়ার কথা মনে করিয়ে দিলেন। বারবার আমাকে মা বলে ডাকলেন। বিদায় নেওয়ার আগে আমি তাকে জড়িয়ে ধরলাম। তিনি স্নিগ্ধ হাসলেন। কিন্তু তিনি যে আড়ালে গেলেন, আমার মনের ভেতর একটা কথা প্রতিধ্বনিত হতে লাগলো, আমি কোথাও যাচ্ছি না। বিমানে ওঠার ভান করে আমি কিছুক্ষণ পর চুপি চুপি ফিরে এলাম। একটা ভাড়া করা গাড়ি নিয়ে আমাদের এলাকার কয়েক গলি আগেই নামলাম। বুকটা ধড়ফড় করছিল যখন আমি বাড়ির দিকে হাঁটছিলাম। কিছু একটা যে খুব বড় রকমের ভুল হচ্ছে সেটা বুঝতে পারছিলাম। যখন বাড়ির গেটের সামনে পৌঁছালাম, ভয়ে আমার বুকটা কেঁপে উঠল। প্রধান দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। ভেতরে থেকে উচ্চস্বরে হাসির শব্দ আসছিল। অত্যন্ত পরিচিত, কিন্তু এক অদ্ভুত নিশ্চিন্ত হাসি। আমি খুব সাবধানে জানালার পাশে গিয়ে জানালার পর্দাটা সামান্য সরিয়ে ভেতরে তাকালাম। আমার সারা শরীর থরথর করে কাঁপছে। ড্রয়িং রুমের রাজকীয় সোফায় আরিয়ান বসে আছে। তার ঠিক পাশেই বসে আছে মেরুন রঙের জমকালো লেহেঙ্গা পরা এক নারী। বয়সে সে আরিয়ানের চেয়ে অন্তত 4-5 বছরের বড় হবে। তার চেহারায় আভিজাত্য থাকলেও এক ধরনের অহংকার স্পষ্ট। আরিয়ান খুব যত্ন করে তার হাতে জুসের গ্লাসটা তুলে দিচ্ছে। সেই নারীর পাশে বসে আছেন একজন বয়স্ক ভদ্রলোক, পরনে দামি শার্ট, তার চোখে মোটা ফ্রেমের চশমা। তাকে আমি চিনি। তিনি বাংলাদেশের অন্যতম বড় আবাসন শিল্প গ্রুপের কর্ণধার জনাব আসাদুল্লাহ। ড্রয়িং রুমের টেবিলে রাখা ফাইলপত্রের উপর বড় বড় অক্ষরে লেখা তাদের কোম্পানির নাম। আমার শাশুড়ি জাহানারা বেগম আসাদুল্লাহ সাহেবের দিকে ঝুঁকে গদগদ হয়ে বললেন, ভাই সাহেব, আরিয়ান তো রাজিই ছিল না। আমি ওকে বুঝিয়েছি। ডিভোর্সি হলে কি হয়েছে? মেয়ে যাবেন, মা তো পড়াশোনা উচ্চশিক্ষিত, তার উপর আপনার মতো বাবার একমাত্র মেয়ে। আমার ছেলের ভাগ্য যে এমন একটা বড় কোম্পানির দায়িত্ব পেতে যাচ্ছে। আসাদুল্লাহ সাহেব গম্ভীর গলায় বললেন, দেখুন জাহানারা বেগম, আমার মেয়ে মেহজাবিনের প্রথম বিয়েটা টেকেনি ওর জেদি স্বভাবের জন্য। ওকে সামলানোর মতো ধৈর্য আর যোগ্যতা আরিয়ানের আছে বলেই আমি এই প্রস্তাবে রাজি হয়েছি। আরিয়ান আমাদের গ্রুপের ডিরেক্টর হিসেবে জয়েন করবে ঠিকই, কিন্তু শর্ত একটাই, আগের স্ত্রীর সাথে সব সম্পর্ক কালকের মধ্যেই চুকিয়ে ফেলতে হবে। কোনো ঝামেলা আমি পছন্দ করি না। আরিয়ান মেহজাবিনের হাত আলতো করে চেপে ধরে বলল, আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। ওকে তো আমি 20 লক্ষ টাকা দিয়ে ইউরোপের টিকিট ধরিয়ে দিয়েছি। ও ভাবছে আমি ওর স্বাস্থ্যের কথা ভেবে স্যাক্রিফাইস করছি। ও ওখানে পৌঁছানোর আগে ডিভোর্স পেপার ওর ইমেইলে চলে যাবে। টাকার লোভে সে তো আর ফেরত আসবে না, ওখানেই থাকার চেষ্টা করবে। জাহানারা বেগম হো হো করে হেসে উঠলেন। আসলে টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় না এমন মানুষ দুনিয়ায় কমই আছে। 20 লক্ষ টাকা ওর মতো মধ্যবিত্ত মেয়ের কাছে অনেক। ওটা দিয়ে আমরা ওকে একরকম কিনেই বিদায় করেছি। কথাগুলো আমার কানে বিষের মতো বিঁধছিল। মেহজাবিন, যিনি একজন ডিভোর্সি আর যার বিশাল সম্পত্তির উত্তরাধিকার আছে, তাকে পাওয়ার জন্য আরিয়ান আর তার মা আমাকে জ্যান্ত কবর দেওয়ার পরিকল্পনা করেছে। 5 বছরের সংসার, ভালোবাসা, বিশ্বাস সবকিছু তুচ্ছ হয়ে গেল আরিয়ানের কাছে ওই কোম্পানির ডিরেক্টর পদের মোহে। আমি বুঝতে পারলাম শাশুড়ির ওই নরম সুর, মাথায় ওড়না ঠিক করে দেওয়া, আদরে মা ডাক, সবই ছিল একটা সুনিপুণ অভিনয়। আমাকে বাড়ি থেকে বের করার জন্য ওটা ছিল একটা সস্তা নাটক।
মেহজাবিন এবার একটু কর্কশ গলায় বলল, আরিয়ান, বাসাটা কিন্তু অনেক পুরনো। বিয়ের পর আমি এখানে থাকবো না। বনানীর ওই পেন্ট হাউসটা আমার নামে আছে। আমরা ওখানে শিফট করব। আর তোমার ওই এক্স ওয়াইফ যেন কোনোদিন আমার সামনে না আসে। আরিয়ান তড়িৎ উত্তর দিল, একদম না মেহজাবিন, ও তো এখন অতীত। কাল থেকেই আমার নতুন জীবন শুরু তোমার সাথে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। মাথাটা বনবন করে ঘুরছিল। যে 20 লক্ষ টাকা আমার ব্যাগে আছে, ওটা আসলে আমাকে ভালোবাসার উপহার নয়, বরং আমার আত্মসম্মান কিনে নেওয়ার মূল্য। আমি ওখান থেকে সরে এলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার চোখের জল শুকিয়ে পাথরের মতো হয়ে গেল। তারা ভেবেছে আমি হেরে গেছি। তারা ভেবেছে টাকার লোভে আমি পরবাসে পড়ে থাকব। কিন্তু জাহানারা বেগম আর আরিয়ান জানে না, এই 20 লক্ষ টাকা এখন তাদের পাপের সাম্রাজ্য ধ্বংস করার প্রথম হাতিয়ার হবে। আমি গেট দিয়ে বের হয়ে আসলাম। রিকশায় উঠে ফোনটা হাতে নিলাম। আমার কল লিস্টে থাকা একজন সাংবাদিক বন্ধুর নাম খুঁজলাম। রিকশাটা যখন ধানমন্ডি লেকের ধার দিয়ে যাচ্ছিল, বাইরের ঠান্ডা হাওয়ায় আমার ভেতরের দহন কমাতে পারছিলাম না। আমার ব্যাগের ভেতর রাখা 20 লক্ষ টাকার বান্ডিলগুলো এখন আমার কাছে কাগজের টুকরো নয়, বরং আরিয়ানার তার মায়ের দেওয়া চরম অপমানের দলিল। আমি ফোন বের করে সাংবাদিক বন্ধু তানিয়াকে কল দিলাম। তানিয়া ইনভেস্টিগেটিভ জার্নালিজমের বেশ নাম করেছে। তানিয়া, আমি বিপদে পড়েছি। একটা বড় নিউজ আছে তোর জন্য, কিন্তু তার আগে আজ রাতটা আমার থাকার একটা নিরাপদ জায়গা চাই। তানিয়া আমার গলার স্বর শুনেই বুঝতে পারল কিছু একটা ওলটপালট হয়েছে। ও আমাকে ওর বনানী ফ্ল্যাটে আসতে বলল। তানিয়ার বাসায় পৌঁছে আমি ওকে সব খুলে বললাম। ড্রয়িং রুমে দাঁড়িয়ে করা ভিডিওটা দেখে তানিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর তীক্ষ্ণ গলায় বলল, এই আসাদুল্লাহ সাহেবের এএস গ্রুপ নিয়ে এমনিতেই অনেক গুঞ্জন আছে। মেহজাবিনের আগে ডিভোর্সটা ছিল যৌতুক আর ক্ষমতার দাপটে এক নোংরা গল্প, কিন্তু আরিয়ান যে এত নিচে হতে পারে সেটা ভাবিনি। আমি সোফায় হেলান দিয়ে চোখ বুঝলাম। আরিয়ানের ওই শেষ কথাগুলো কানে বাজছে। ও তো এখন অতীত। তানিয়া, আমি শান্ত গলায় বললাম, ওরা ভেবেছে 20 লক্ষ টাকায় আমাকে বিদেশের মাটিতে নির্বাসিত করবে। আমি এই টাকা ওদের মুখে ছুরি মারতে পারতাম, কিন্তু তাতে শুধু আমার জেদ মিটত, ওদের শাস্তি হতো না। আমি চাই ওরা ওই কোম্পানি, ওই পেন্ট হাউস আর ওই আভিজাত্যের স্বপ্ন দেখা অবস্থায় আছাড় খেয়ে পড়ো। তানিয়া হাসল, তুই ঠিকই ধরেছিস। আসাদুল্লাহ সাহেবের মতো মানুষরা পাবলিক ইমেজ নিয়ে খুব সচেতন। তার মেয়ে আবার এক বিবাহিত পুরুষের সংসার ভেঙে বিয়ে করছে। এটা জানাজানি হলে তাদের কোম্পানির শেয়ারে ধস নামবে। আর আরিয়ান, তাকে তো আমরা জালিয়াতি আর প্রতারণার মামলায় ফাঁসাতে পারি। পরদিন ভোরেই আমি কাজে নেমে পড়লাম। এবার কাজ ছিল আরিয়ানের সেই ডিভোর্স পেপার পাঠানো ঠেকানো নয়, বরং সেটা গ্রহণ করা, তবে আমার শর্তে। আমি জানতাম আরিয়ান ভাবছি আমি এখন দুবাই বা লন্ডনের ট্রানজিটে আছি। সকাল 10টার দিকে আরিয়ানের ফোন এলো। আমি খুব স্বাভাবিকভাবে রিসিভ করলাম। তুমি পৌঁছেছ? আরিয়ানের গলায় এক অদ্ভুত কৃত্রিম উদ্বেগ। আমি খুব শান্ত গলায় বললাম, না আরিয়ান, ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি ছিল, তাই এয়ারপোর্টের কাছে একটা হোটেলে আছি। কিন্তু এখানে থাকতে আমার ভালো লাগছে না। আমি ভাবছি ফিরে আসব। ফোনের ওপাশে আরিয়ানের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ও তোতলাতে শুরু করলো, না না, ফিরে আসবে কেন? শরীর খারাপ করবে। তুমি বরং অন্য ফ্লাইটে চলে যাও। মা তো কাল রাতে তোমার ঘর পরিষ্কার করে তালা দিয়ে দিয়েছেন। এখন ফিরলে তোমারই কষ্ট হবে। ঘর পরিষ্কার করে তালা দেওয়া? তার মানে আমার সব স্মৃতি ওরা গত রাতে ডাস্টবিনে ফেলেছে। ঠিক আছে আরিয়ান, তুমি যখন বলছো তখন আমি রওনা দিচ্ছি। তবে আমার মেইলে একটা অদ্ভুত নোটিফিকেশন এসেছে কোনো লয়ারের কাছ থেকে। তুমি কি কিছু জানো? আরিয়ান এবার ভয় পেয়ে গেল। আরে না, ওসব স্প্যাম হবে। তুমি ফোন রাখো, সাবধানে যাও। ফোনটা রেখে আমি তানিয়ার দিকে তাকালাম। তানিয়া তখন গোপন ক্যামেরার ফুটেজ আর আসাদুল্লাহ সাহেবের কোম্পানির কিছু পুরনো নথিপত্র এক করছিল। শোন, তানিয়া বলল, আজ বিকেলে আসাদুল্লাহ সাহেব তাদের নতুন প্রজেক্টের একটা প্রেস কনফারেন্স ডেকেছেন। মেহজাবিন আর আরিয়ান সেখানে থাকবে। আরিয়ানকে বড় ডিরেক্টর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এটাই সেরা সময়। আমি আয়নার সামনে দাঁড়ালাম। চোখের নিচের কালশিটে মুছিয়ে গাঢ় করে কাজল পরলাম। যে মেয়েটা গতকাল পর্যন্ত অসহায় ছিল, আজ তার জায়গায় এক জেদি নারী দাঁড়িয়ে আছে।
আমি ব্যাগের টাকাগুলো নিয়ে তানিয়ার সাথে গাড়িতে উঠলাম। প্রেস কনফারেন্সের ভেন্যু ছিল সোনারগাঁও হোটেল। বিকেল 4টে। মঞ্চে আসাদুল্লাহ সাহেব মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে, পাশে বসা আরিয়ান আর মেহেজাবিন, দুজনের মুখে তৃপ্তির হাসি। জাহানারা বেগম পেছনের সারিতে বসে গর্বিত চোখে নিজের ছেলেকে দেখছেন। ঠিক যখন আসাদুল্লাহ সাহেব ঘোষণা করলেন, আজ থেকে আমার মেয়ে মেহেজাবিনের জীবনসঙ্গী আরিয়ান আমাদের গ্রুপের লিড ডিরেক্টর হিসেবে, আমি হলের মাঝখান দিয়ে ধীর পায়ে হাঁটতে শুরু করলাম। আমার হাতে সেই 20 লক্ষ টাকার খাম। হলের সব ক্যামেরা মুহূর্তেই মন ছেড়ে আমার দিকে ঘুরে গেল। জাহানারা বেগম আমাকে দেখে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আরিয়ান যেন ভূত দেখল। আমি মঞ্চের সামনে গিয়ে মাইক্রোফোন ছাড়াই তীক্ষ্ণ গলায় বললাম, আরিয়ান, ইউরোপের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি হয়নি, ত্রুটি ছিল তোমার চরিত্রে। তোমার মা আমাকে 20 লক্ষ টাকায় কিনতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভুলে গেছেন একজন মানুষের আত্মসম্মানের দাম তার কোম্পানির মূলধনের চেয়েও বেশি। পুরো হলরুমে পিনপতন নীরবতা। মেহজাবিন তার বাবার হাত খামচি ধরল। আমি খামটা আরিয়ানের মুখের ওপর ছুঁড়ে মারলাম। টাকাগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। আপনারা কি এই প্রতারককে আপনাদের ডিরেক্টর বানাতে চাইছেন আসাদুল্লাহ সাহেব? জাহানারা বেগম এবার চিৎকার করে উঠলেন, গার্ডস, এই পাগল মেয়েটাকে বাইরে বের করে দাও। আমি হাসলাম। পাগল? শাশুড়ি আম্মা, আপনি কি চান তানিয়া রহমান ওই ভিডিওটা প্লে করুক, যেখানে আপনি আসাদুল্লাহ সাহেবের কাছে আমাকে 20 লক্ষ টাকায় বিক্রি করার ডিল করেছিলেন? হলের বড় স্ক্রিনটা হঠাৎ জ্বলে উঠল। তানিয়া ইশারা করতেই সেই ড্রয়িং রুমের নোংরা সত্যটা ভেসে উঠল সবার চোখের সামনে। আরিয়ানের হাসি, জাহানারা বেগমের ক্রূরতা, সবে এখন লাইভে দেখছে হাজার হাজার মানুষ। আরিয়ান মঞ্চের উপর দাঁড়িয়ে কাঁপতে শুরু করলো। মেহেজাবিন তখন রাগে নিজের বাবার দিকে তাকিয়ে চিৎকার করেছে, বলছে, বাবা, এসব কি হচ্ছে? ও তো বলেছিল ওর বউকে ছেড়ে চলে গেছে। পর্দার উপর তখন জাহানারা বেগমের সেই অট্টহাসি আর আসাদুল্লাহ সাহেবের সাথে করা রফা স্পষ্ট দেখা যাচ্ছে। হলের ভেতর উপস্থিত ডজনখানেক সংবাদ মাধ্যমের ক্যামেরা তখন সেই স্কিন আর আরিয়ানের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের ছবি তুলতে ব্যস্ত। আসাদুল্লাহ সাহেব রাগে আর অপমানে নীল হয়ে মেহেজাবিনের হাত ছেড়ে দিলেন। তিনি বুঝতে পারছিলেন এই ফুটেজ লাইভ বা নিউজে যাওয়া মানে তার দীর্ঘদিনের তৈরি এএস গ্রুপ এর শেয়ার বাজারে ধস নামা। সব বন্ধ করো, স্টপ দিস ইমিডিয়েটলি। আসাদুল্লাহ সাহেব চিৎকার করে উঠলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তানিয়া তার ল্যাপটপ নিয়ে অডিটোরিয়ামের টেকনিক্যাল কন্ট্রোল রুম থেকে বিজয়ের হাসি হাসছে। মেহেজাবিন আরিয়ানের দিকে ঘুরে দাঁড়ালো। তার গলার স্বর এখন ড্রয়িং রুমের সেই নরম স্বর নয়, বরং অত্যন্ত কর্কশ। আরিয়ান, তুমি বলেছিলে তোমার স্ত্রী টাকার পাগল ছিল। সে তোমাকে ডিভোর্স দিয়ে টাকার বিনিময়ে দেশের বাইরে চলে গেছে। তুমি কি আমাকে আর আমার বাবাকে ব্যবহার করে এই কোম্পানির চেয়ারে বসতে চেয়েছিলে? আরিয়ান ঘামছিল। সে তোতলাতে তোতলাতে বলল, মেহেজাবিন, শোনো, ও যা বলছে সব মিথ্যা। এই ভিডিও এডিট করা। ও আমাকে ব্ল্যাকমেল করছে। আমি এগিয়ে গিয়ে মঞ্চের উপর উঠলাম। আরিয়ানের চোখের দিকে তাকিয়ে ধীর স্থিরভাবে বললাম, ব্ল্যাকমেল আমি করছি না আরিয়ান। ব্ল্যাকমেল তো তুমি করেছ আমার 5 বছরের বিশ্বাসকে। এই যে ছড়িয়ে থাকা টাকাগুলো দেখছো, এগুলো তোমার মায়ের দেওয়া সেই 20 লক্ষ টাকা, যা দিয়ে তিনি ভেবেছিলেন আমার মুখ বন্ধ করবেন। জাহানারা বেগম তখন ভিড় ঠেলে সামনে আসার চেষ্টা করছিলেন। তার সেই শান্ত রূপটা এখন উধাও। সেখানে এক রুদ্রমূর্তি। তিনি আমার দিকে আঙ্গুল উঁচিয়ে বললেন, তুই এবারের শান্তি নষ্ট করছিস। তুই জানিস না আরিয়ান তোকে ডিভোর্স দিয়েছে? আমি শান্ত গলায় মেহেজাবিনের বাবার দিকে তাকালাম। আসাদুল্লাহ সাহেব, আপনি একজন ঝানো ব্যবসায়ী। আপনি কি সত্যি এমন একজনের হাতে আপনার ব্যবসার চাবিকাঠি দেবেন, যে নিজের 5 বছরের স্ত্রীকে টাকার বিনিময়ে গুম করে দেওয়ার পরিকল্পনা করে? আর আরিয়ান, তুমি ডিভোর্সের কথা বলছো তো? আমার সই ছাড়া ডিভোর্স হয় না। আর এই ভিডিওর পর কোনো আদালত তোমাকে মুক্তি দেবে না, বরং জালিয়াতির মামলায় জেলেই থাকতে হবে। আসাদুল্লাহ সাহেব পরিস্থিতি বুঝে মেহেজাবিনকে টেনে ধরলেন। মেহেজাবিন, চলো এখান থেকে, আমাদের নাম খারাপ হচ্ছে। আর জাহানারা বেগম, আপনাদের সাথে আমাদের সব সম্পর্ক এখানেই শেষ। এই ধোঁকাবাজির সাথে আমার মেয়ের বিয়ে তো দূরের কথা, কোনোদিন যদি আমাদের অফিসের ধারে কাছে দেখি তবে পুলিশে দেব। আঙ্কেল,
প্লিজ শুনুন। আরিয়ান আসাদুল্লাহ সাহেবের পা ধরার চেষ্টা করলো, কিন্তু মেহজাবিন নিজেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ধিক্কার জানাই তোমাকে আরিয়ান। আমার টাকার লোভ তোমার থাকলেও আমার আত্মসম্মান তোমার চেয়ে অনেক বেশি। আসাদুল্লাহ সাহেব আর মেহজাবিন তাদের সিকিউরিটি নিয়ে হল থেকে বেরিয়ে গেলেন। প্রেস কনফারেন্স এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। সাংবাদিকরা আরিয়ানকে ঘিরে ধরেছে। আরিয়ান সাহেব, আপনার স্ত্রীর প্রতি এই আচরণের কারণ কি? জাহানারা বেগম, আপনি কি সত্যি নিজের ছেলের দ্বিতীয় বিয়ের জন্য আপনার পুত্রবধূকে 20 লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন? জাহানারা বেগম কোনো মতে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হল থেকে পালানোর চেষ্টা করছিলেন। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। শাশুড়ি আম্মা, আপনি বলেছিলেন না সবাই ভাগ্যবতী হয় না তোমার মতো শাশুড়ি পেয়ে? আজ আমি বুঝতে পারছি আমার ভাগ্য আসলেই ভালো ছিল যে সময় মতো আপনার আসল রূপটা দেখতে পেয়েছি। জাহানারা বেগম গলার স্বর নামিয়ে বললেন, তোর খুব জেদ না? দেখবি এই টাকা দিয়ে তুই কয়দিন চলিস। আমার ছেলের ক্যারিয়ার নষ্ট করলি, তোকে আমি পথে বসাবো। আমি মুচকি হাসলাম। পথ কার হবে সেটা সময়ের উপর ছেড়ে দিন। আপাতত আরিয়ানকে সামলান, কারণ পুলিশের গাড়ি হোটেলের নিচেই দাঁড়িয়ে আছে। তানিয়া অলরেডি জালিয়াতি আর নারী নির্যাতনের মামলা ফাইল করে দিয়েছে। আরিয়ানকে যখন হোটেলের গার্ডটা ধরে সরিয়ে নিচ্ছিল, সে তখন করুণ চোখে আমার দিকে তাকালো। সেই চোখে ভালোবাসা ছিল না, ছিল এক চরম পরাজয়ের ভয়। আমি সোনারগাঁও হোটেলের বড় হলরুম থেকে বেরিয়ে আসলাম। তানিয়া আমার কাঁধে হাত রাখল। এখন কোথায় যাবি? আমি আকাশের দিকে তাকালাম। আজ আকাশে কোনো মেঘ নেই। ধানমন্ডির ওই বাসায় আর নয়। তানিয়া, 20 লক্ষ টাকা তো ওখানেই পড়ে আছে। আমার টাকার দরকার নেই, আমার দরকার আত্মসম্মান, যা আমি আজ ফেরত পেয়েছি। তানিয়ার বনানীর ফ্ল্যাটে বসে আমি যখন জানালার বাইরে রাতে ঢাকা শহর দেখছিলাম, তখন এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। 5 বছরের একটা মায়াজাল ছিঁড়ে বের হওয়া সহজ ছিল না, কিন্তু সেই জালের আড়ালে লুকিয়ে থাকা পচন দেখে ঘৃণায় মনটা শক্ত হয়ে গেছে। তানিয়া কফি হাতে পাশে এসে বসল। আরিয়ান আর তার মায়ের বিরুদ্ধে মামলাটা শক্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হওয়ার পর আসাদুল্লাহ সাহেবও তড়িঘড়ি করে প্রেস রিলিজ দিয়েছেন যে তারা আরিয়ানের প্রতারণার কথা জানতেন না। নিজেদের দায় ঝেড়ে ফেলতে তারা এখন আরিয়ানের বিরুদ্ধেই সাক্ষী দেবে। আমি একটা লম্বা শ্বাস নিলাম। আরিয়ান কি গ্রেফতার হয়েছে? তানিয়া মাথা নাড়ল। না, পুলিশ সোনারগাঁও হোটেল থেকে ওকে নিতে চেয়েছিল, কিন্তু ওর মা এক প্রভাবশালী উকিল আর কিছু তদির করে আপাতত থানায় নিয়ে গেছেন। হয়তো জামিনের চেষ্টা করবেন, কিন্তু আসল খবর সেটা নয়। তানিয়ার ল্যাপটপটা আমার দিকে এগিয়ে দিল। জাহানারা বেগম আজ রাতে তোর নামে উল্টো একটা জিডি করেছেন। দাবি করেছেন তুই 20 লক্ষ টাকা আর আলমারির কিছু গয়না নিয়ে পালিয়েছিস এবং ওদের ফাঁসাতে ফেক ভিডিও বানিয়েছিস। আমি হাসলাম। অভাবনীয় কিছু নয়। তিনি যে কত বড় মিথ্যুক হতে পারেন সেটা তো আগেই দেখেছি। কিন্তু তানিয়া, তিনি ফোনের ওপাশে কার সাথে কথা বলছিলেন সেটা কি জানতে পেরেছ? তানিয়া গম্ভীর হয়ে গেল। সেটাই দুশ্চিন্তার বিষয়। তিনি কথা বলছিলেন ওনার বড় ভাই অর্থাৎ আরিয়ানের বড় মামা লতিফ সাহেবের সাথে। তিনি একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা হলেও তার রাজনৈতিক প্রভাব এখনও বেশ প্রবল। তিনি ধানমন্ডির সেই বাসার অর্ধেকটা নিজের দখলে রাখতে চান, আর আরিয়ানকে এই ঝামেলা থেকে বের করার জন্য পেশিশক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন। রাতের নির্জনতা ভেঙে হঠাৎ আমার ফোনে একটা অপরিচিত নম্বর থেকে মেসেজ এলো। 20 লক্ষ টাকা তো ফেরত দিলি না, খামটা ওখানে ফেলে ড্রামা করেছিস। আসল টাকার গয়না তো তোর কাছে। কালকের মধ্যে ওগুলো নিয়ে বাসায় না এলে তোর বাবা মাকে পুলিশের হাতে তুলে দেব। তোর বাবার একটা পুরনো দুর্নীতির ফাইল আমার ড্রয়ারে আছে। ভালো চাস তো ফিরে আয়। জাহানারা। আমার হাত কাঁপতে লাগলো। মা বাবা ঢাকার বাইরে থাকেন। আমার বাবা একজন সৎ শিক্ষক ছিলেন, তার নামে দুর্নীতির ফাইল। এটা স্রেফ ভয় দেখানো, নাকি সত্যি ওরা কোনো চাল চালছে? আরিয়ানের মামা যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তার গল্প আমি আগেই শুনেছিলাম। তানিয়া মেসেজটা দেখে বলল, তোর বাবা মাকে এখনই সাবধানে থাকতে বল। এটা ব্ল্যাকমেইল। ওর এখন কোণঠাসা দিয়ে কামড় দেওয়ার চেষ্টা করছে। পরদিন সকাল। আমি আর তানিয়া ঠিক করলাম আমরা সরাসরি ধানমন্ডির সে বাসায় যাব, তবে একা নয়, তানিয়ার চ্যানেলের ক্যামেরাম্যান আর একজন লয়ার নিয়ে। জাহানারা বেগমকে সরাসরি চ্যালেঞ্জ না করলে তিনি থামবেন না।
বাসার গেটের সামনে যেতেই দেখলাম বড় একটা তালা ঝুলছে। দারোয়ানকে জিজ্ঞেস করতেই সে ভয়ে ভয়ে বলল, আম্মা তো কাল রাতে জিনিসপত্র গুছিয়ে আরিয়ান সাহেবের মামার বাসায় চলে গেছেন। যাওয়ার আগে বলে গেছেন এ বাসায় যেন কেউ না ঢোকে। তার মানে তারা পালিয়েছে, কিন্তু পালানোর আগে তারা আমার জীবনটা তছনছ করার শেষ চেষ্টা করে গেছে। আমি যখন লয়ারের সাথে কথা বলছিলাম তখন আরিয়ানের ফোন এলো। শোনো, আরিয়ানের কণ্ঠস্বর এবার একদম ভিন্ন। কোনো ভয় নেই, বরং এক ধরনের হিংস্রতা। তুমি ভেবেছ ওই ভিডিও দিয়ে আমাদের শেষ করে দেবে? আসাদুল্লাহ সাহেব আমাদের সাথে সব সম্পর্ক ছিঁড়েছেন ঠিকই, কিন্তু আমরা আসাদুল্লাহ সাহেবের চেয়েও বড় শক্তির আশ্রয় পেয়েছি। তোমার বাবা এখন আমাদের লোকের জিম্মায় আছেন। যদি চাও তোমার বৃদ্ধ বাবা জেলে না পচুক, তবে তানিয়াকে বলো সব ভিডিও ডিলিট করতে আর মামলা তুলে নিতে। আমার পৃথিবীটা যেন দুলে উঠল। আরিয়ান, তোমরা এত নিচে নামতে পারলে? বাবা তো তোমাকে নিজের ছেলের মতোই স্নেহ করতেন। স্নেহ দিয়ে পেট ভরে না। আরিয়ান ক্রূর হাসি হাসল। বাবার মুক্তি চাইলে আজ বিকেলে সোবহানবাগ মোড়ে এসো। একা আসবে। যদি পুলিশ বা মিডিয়া সাথে থাকে তবে তোমার বাবার জীবন বিপন্ন হবে। ফোনটা কেটে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। যে শাশুড়ি আমাকে 20 লক্ষ টাকা দিয়ে ইউরোপ পাঠাতে চেয়েছিল, তিনি এখন আমার বাবার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, ওরা মরিয়া হয়ে উঠেছে, কিন্তু আমরা পিছু হটব না। আরিয়ানের মামা লতিফ সাহেব নিজেকে যতটা শক্তিশালী ভাবছেন তার চেয়ে বড় প্রমাণ আমাদের হাতে আছে। আমি চোখের পানি মুছে তানিয়ার হাত ধরলাম। তানিয়া, ওরা আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে, কিন্তু আমি দমে যাব না। আজ বিকেলে আরিয়ানের সাথে সামনাসামনি লড়াই হবে, তবে ওরা যেভাবে চাইছে সেভাবে নয়। বিকেল 4টে। সোবহানবাগ মোড়ের কাছে একটা অন্ধকার গলির ভেতর আরিয়ানের গাড়ি দাঁড়িয়ে। আমি ধীর পায়ে সেদিকে এগিয়ে গেলাম। তানিয়া আর পুলিশ একটু দূরে সিভিল পোশাকে আড়ালে ছিল। গাড়ির গ্লাস নামল। ভেতরে আরিয়ান আর জাহানারা বেগম বসে আছেন। জাহানারা বেগমের চোখে এখন বিজয়ের হাসি। কিরে, খুব তো লম্ফঝম্প করছিলি কাল হোটেলে, এখন আসলি কেন? টাকার গয়নাগুলো কোথায়? আমি খামটা বের করে আরিয়ানের হাতে দিলাম। টাকা এখানে আছে, বাবাকে ছেড়ে দাও। আরিয়ান খামটা চেক করতে করতে বলল, শুধু টাকাই হবে না, সব এভিডেন্স আর ভিডিও ডিলিট করা আমাদের সামনে। আমি মোবাইলটা বের করলাম। ঠিক তখনই আরিয়ানের মামা লতিফ সাহেবের জিপ গাড়িটা এসে থামলো আমাদের পাশে। সেখান থেকে নামলেন সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ, যার চেহারায় আভিজাত্য নয়, বরং শয়তানি স্পষ্ট। ভাগ্নি, লতিফ সাহেব ডাকলেন। মেয়ের তো অনেক সাহস, একে দিয়ে হবে না, একে সোজা থানায় নিয়ে চল। আমি চিৎকার করে বললাম, আমার বাবা কোথায়? আগে বাবাকে দেখান। লতিফ সাহেব একটা ইশারা করলেন। পেছনে গাড়ির দরজা খুলে গেল। দেখলাম বাবা বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। আমাকে দেখে বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। জাহানারা বেগম এবার গাড়ির দরজা খুলে নামলেন। শোন মেয়ে, আমরা চাইলে তোকে জ্যান্ত পুঁতে ফেলতে পারি, কিন্তু আমরা তো জেন্টলম্যান। তুই মামলা তুলে নিবি আর তানিয়াকে বলবি সব লাইভ টেলিকাস্ট বন্ধ করতে, না হলে তোর বাবার দুর্নীতির ফাইল আমরা কালই দুদকে জমা দেব। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর পকেট থেকে একটা ছোট রেকর্ডার বের করে দেখালাম। আপনারা ভাবছেন আমি একা এসেছি? এই পুরো কথোপকথন এখন তানিয়ার চ্যানেলের মাধ্যমে হাজার হাজার মানুষ লাইভ শুনছে। আর লতিফ সাহেব, আপনি যে বাবার দুর্নীতির ফাইলের কথা বলছেন, সেই ফাইলের আসল নথিপত্র অলরেডি আমার কাছে আছে, যেখানে দেখা যাচ্ছে আপনি নিজেই বাবাকে জোর করে সাইন করিয়েছিলেন। ওই ফাইলটা এখন আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। লতিফ সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তিনি ভাবতেও পারেননি তার সাজানো নাটক এভাবে ভেস্তে যাবে। আমার বাবা একজন সাধারণ স্কুল শিক্ষক ছিলেন। লতিফ সাহেবের সাথে তার কোনো কালে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু লতিফ সাহেব তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে 15 বছর আগের এক পুরনো জমি জালিয়াতির ফাইলে মূল অপরাধীর নাম সরিয়ে কৌশলে আমার বাবার নাম বসিয়ে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এই ভুয়া ফাইলের ভয় দেখালেই আমি ভয়ে কুঁকড়ে যাব। কি হলো লতিফ সাহেব, চুপ করে গেলেন কেন? আমি পা বাড়ালাম বাবার গাড়ির দিকে। আপনি ভেবেছিলেন জালিয়াতি করে একজনের নাম কেটে আমার বাবার নাম বসিয়ে দিলে সেটা সত্য হয়ে যাবে? আপনি ভুলে গেছেন
আসল ফাইলের একটা ডিজিটাল কপি এখনও ভূমি অফিসে সংরক্ষিত আছে। আমার সাংবাদিক বন্ধু তানিয়া গত রাতে সেই অরিজিনাল ফাইলটা বের করে ফেলেছে, যেখানে আপনার নিজের লোকের নাম লেখা আছে। জাহানারা বেগম এবার মরিয়া হয়ে উঠলেন। তিনি চিৎকার করে আরিয়ানকে বললেন, আরিয়ান, চুপ করে আছিস কেন? কেড়ে নে ওর ফোন। ও মিথ্যা বলছে। আরিয়ান যে আমার দিকে তেড়ে আসতে চাইল, অমনি গলির দুপাশ থেকে সিভিল পোশাকে থাকা পুলিশ অফিসাররা বেরিয়ে এলেন। তানিয়াও ক্যামেরা হাতে সামনে চলে এলো। আরিয়ান আর লতিফ সাহেবের পালানোর সব পথ বন্ধ। পুলিশ অফিসার লতিফ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন। লতিফ সাহেব, একজন নিরপরাধ মানুষকে অপহরণ করা এবং সরকারি নথিপত্র জালিয়াতির অপরাধে আপনাকে এবং আপনার ভাগ্নিকে আমরা আটক করছি। আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি জেনে শুনে নথিতে নাম পরিবর্তন করেছেন। আমি দ্রুত গিয়ে বাবার গাড়ির দরজা খুললাম। বাবা বিধ্বস্ত অবস্থায় ভেতরে বসেছিলেন। আমাকে দেখে বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মারে, এই লোকগুলো কারা? আমি তো এদের চিনিও না। কেন আমাকে ধরে আনলো? আমি বাবাকে জড়িয়ে ধরলাম। ভয় পেও না বাবা, এদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। চলো, তোমাকে বাড়িতে নিয়ে যাই। তানিয়া তখন ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, দর্শক, আপনারা দেখছেন ক্ষমতার দাপটে কিভাবে একজন সৎ শিক্ষকের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রযুক্তির যুগে জালিয়াতি করে পার পাওয়া এখন আর সম্ভব নয়। পুলিশ আরিয়ান আর লতিফ সাহেবকে হাত করা পড়ালো। আরিয়ান তখন করুণ স্বরে বলতে লাগলো, আমাকে বাঁচাও মা, আমি এসবের কিছু জানি না, সব মামা করেছে। কিন্তু জাহানারা বেগম তখন পাথরের মতো দাঁড়িয়েছিলেন। তার সাজানো গোছানো আভিজাত্যের প্রাসাদ আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। শাশুড়ি আম্মা, আপনি বলেছিলেন না যে 20 লক্ষ টাকা ফেরত না দিলে আমার বাবাকে জেলে পাঠাবেন, অথচ জালিয়াতিটা আপনারা নিজেরাই করেছেন। এই টাকাটা এখন আপনাদের উকিল লড়তেই শেষ হয়ে যাবে। কয়েক মাস পর আরিয়ানার লতিফ সাহেবের জেল হয়েছে। জালিয়াতির প্রমাণ আদালতে দাখিল করার পর বাবার নাম সেই কলঙ্কিত ফাইল থেকে চিরতরে মুছে ফেলা হয়েছে। আসাদুল্লাহ সাহেব তাদের কোম্পানি বাঁচাতে আরিয়ানের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। মেহজাবিন এখন অন্য এক শিল্পপতির সাথে দেশের বাইরে। আমি আর ধানমন্ডির সেই বাড়িতে ফিরে যাইনি। বাবার সম্মান রক্ষা করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। আমি এখন তানিয়ার সাথে কাজ করছি এবং নারীদের আইনি সহায়তা দেওয়ার জন্য একটা ছোট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি। ব্যালকনিতে দাঁড়িয়ে আজ বিকেলের আকাশটা দেখতে খুব পরিষ্কার লাগছে। 20 লক্ষ টাকার খামটা আমি ফেরত দিইনি। ওটা এখন আরিয়ানের বিরুদ্ধে মামলার প্রমাণ হিসেবে আদালতে জমা আছে। আমার কাছে এখন কোনো দামি গাড়ি বা পেন্ট হাউস নেই, কিন্তু আছে এক আকাশ পরিমাণ আত্মসম্মান। জীবনটা আরিয়ানের জন্য থমকে থাকেনি, বরং এক নতুন তেজে জ্বলে উঠেছে। সমাপ্ত। সম্পূর্ণ গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ। এবং কোন ধরনের গল্প আপনাদের কাছে বেশি ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।